প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন। তিনি সেখানে শ্রীমঙ্গল ও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া একটি রাজনৈতিক সভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। তিনি সকাল 10:15টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পথে রওনা হবেন। দুপুর 1টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে তিনি ফ্যামিলি কার্ড বিতরণে অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রী পরে দুপুর 2:30টায় সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেল 4:45 দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। দিনের কর্মসূচি শেষে রাত 8:30টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা খুব খুশি, আমরা প্রধানমন্ত্রী আমরা এলাকাতে আইসেন, আমরা মারিমার স্ট্যান্ডে লই আইসি দেখবার লাগিয়া। আমি প্রধানমন্ত্রীকে দান করা বুট দিছি, অনিল লাগে আমি রাইট পাইয়া বুটের দিন দোয়া করছি, উনি ফাঁসি প্রধানমন্ত্রী আজকে আইব, এই জন্য আমরা খুব খুশি। দর্শক, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরের তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সঞ্জয় কুমার দে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে মঞ্চ তৈরির কাজ একদম শেষ পর্যায়ে। এই মঞ্চেই আজ দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান এই শ্রীমঙ্গলের একটি ইউনিয়নের ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন। তারপর সুধী সমাবেশে এখানে বক্তব্য রাখবেন। তারপর চলে যাবেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার একটি ইউনিয়নের ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। তারপর মৌলভীবাজারের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় বক্তব্য রাখবেন। এর মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নেতাকর্মীরা আসতেও শুরু করেছেন এবং এই ছিল মৌলভীবাজার থেকে আজকে তারেক রহমানের এই সফরের সর্বশেষ তথ্য। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। ফরিদপুরে মারাত্মক ঝুঁকি তৈরি করছে অব্যবস্থাপনায় থাকা মেডিকেল বর্জ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ও জাতীয় নীতিমালা থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগ না থাকায় হাসপাতালের ঝুঁকিপূর্ণ বর্জ্য মিশে যাচ্ছে সাধারণ আবর্জনার সঙ্গে। এতে একদিকে যেমন বাড়ছে পরিবেশ দূষণ, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন বর্জ্য সংগ্রহে নিয়োজিত নিম্ন আয়ের মানুষ সহ স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত শফিকুল ইসলাম জনির রিপোর্টে। 22 বছর বয়সী সুলতান আক্তার জীবিকার তাগিদে কাজ করেন বর্জ্যের ভাগাড়ে। হয়তো তিনি জানেন না, প্রতিদিনই অজান্তে তার শরীরে প্রবেশ করছে ভয়ঙ্কর জীবাণু, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সুলতানা একা নন, তার মতো আরও অনেকেই কাজ করছেন এই ঝুঁকিপূর্ণ পরিবেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশন অনুযায়ী মেডিকেল বর্জ্য 24 ঘন্টার মধ্যে নিরাপদভাবে অপসারণ এবং ধ্বংস করার কথা থাকলেও বাস্তবে ফরিদপুরে তার প্রয়োগ নেই। জেলার বিভিন্ন হাসপাতালের বর্জ্য ফেলা হচ্ছে পৌরসভার ডাম্পিং এলাকায়, মিশে যাচ্ছে সাধারণ বর্জ্যের সঙ্গে। এই পরিস্থিতির বাস্তব চিত্র, ঝুঁকির কথা জানিয়েছেন স্থানীয়রা। আমরা খোলা হাতে কাজ করি না, মাস্ক নেই আর হ্যান্ডগ্লোভস হাতে দিয়ে আর বুট জুতা পরে কাজ করি। মুখের মাস্ক আছে, সবই আছে, আমার জুতা আছে, হ্যান্ডগ্লোভস আছে, সমস্যা নাই। মেডিকেল বর্জ্য ইনহাউসের মধ্যে থাকবে এবং সেই এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমাদের ফরিদপুরে যেটা দেখা যাচ্ছে যে এই বর্জ্যগুলো আসলে সেভাবে ধ্বংস করা হচ্ছে না এবং এই বর্জ্যগুলো কোনো একটি নির্দিষ্ট এনজিওর মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। কিভাবে একটি সমন্বিত একটি বর্জ্য ব্যবস্থাপনার একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট করা যায়, এই লক্ষ্যে আমরা কাজ করছি। সচেতন নাগরিকরা বলছেন, মেডিকেল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করা হলে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠবে। এই ঝুঁকি কতটা গভীর এবং এর স্বাস্থ্যগত প্রভাব নিয়ে কি বলছেন চিকিৎসকরা? মেডিকেল বর্জ্য যেগুলো রয়েছে সেখানে ব্যাকটেরিয়াল বা ভাইরাল ডিজিজ বা রোগ হওয়ার সম্ভাবনা খুব থাকে, যে কারণে এই বর্জ্যগুলো নির্দিষ্ট কোনো স্থানে রাখা উচিত। প্রতিদিনের বর্জ্য কোথায় যাচ্ছে তা নিয়েও রয়েছে প্রশ্ন। তথ্য অনুযায়ী ফরিদপুর সদর থেকে প্রতিদিন প্রায় 40 টন বর্জ্য সংগ্রহ করে পৌর কর্তৃপক্ষ। এর মধ্যে প্রায় 10 টন মেডিকেল বর্জ্য উত্তোলন করছে এসডিসি নামের একটি এনজিও প্রতিষ্ঠান। আমাদের ফরিদপুরে প্রায় প্রতিদিন 120 টনের মতো বর্জ্য উৎপাদন হয়। যেসব হসপিটাল আছে এবং এখানে যে ক্লিনিকগুলো আছে, সেই ক্লিনিকগুলো বর্জ্যগুলো এসডিসি নেয়
এবং এই বর্জ্যগুলো আমরা শুধু অপসারণ করি। এই অভিযোগ ও পরিস্থিতি নিয়ে প্রশাসনের অবস্থান কি তাও পরিষ্কার নয়। এদিকে সিভিল সার্জন বলছেন নীতিমালা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। সেজন্যই আমরা একটা চুক্তির মাধ্যমে যাতে বর্জ্যগুলো অপসারণ করা হয় সেটার জন্য আমরা নির্দেশনা দিই। সরকারি বিধি অনুযায়ী আপনার বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা আছে বা ভোক্তা অধিকার আছে, খাদ্য কর্তৃপক্ষ আছে, ওনারাও এটা মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির বিধান করতে পারে। সঠিক ব্যবস্থাপনা না থাকলে মেডিকেল বর্জ্য জনস্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে উঠতে পারে। দ্রুত কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। মেঘনা নদী বেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুর এই জনপদের কৃষি, অর্থনীতি ও ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি। তার উদ্যোগে খনন হওয়া জিয়ার খাল এবং তার ডাকনাম থেকে পাওয়া কমলনগর উপজেলা আজও বহন করছে সেই ইতিহাসের সাক্ষ্য। শফিউল আজম চৌধুরী জুয়েলের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। জলাবদ্ধতা দূর করে কৃষিতে সেচ সুবিধা নিশ্চিত করতে 1977 সালে শুরু হয় দেশব্যাপী স্বেচ্ছাশ্রমভিত্তিক খাল খনন কর্মসূচি। এরই অংশ হিসেবে লক্ষ্মীপুরের চরভুতা এলাকায় কোদাল হাতে খাল খননে নামেন তৎকালীন রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান। তার আহ্বানে সাড়া দিয়ে খাল খননে যোগ দেন হাজারো মানুষ। ভালোবাসার সেই স্মৃতি বুকে নিয়েই খালটির নাম হয় জিয়ার খাল। 4 দশক পরও স্থানীয়দের কাছে এটি শুধু একটি খাল নয়, উন্নয়ন ও আবেগের এক জীবন্ত সড়ক। গরু রাখতে দেখছি জিয়া রহমান এখানে হেলিকপ্টার লয়ে নামছে না, আমি ওইখানে মাটি কাটছে, মাটি কাটি আবার খালাওয়ালা বসছে। জিয়া রহমান মাটি কাটার সাথে সাথে এই মাটি সবে জনগণ উত্তাস করে সমানে মাটি কাটি এই নদী খাল কাটছে। স্থানীয়দের মতে এই খাল উপকূলীয় জনপদের অর্থনীতিতে নতুন গতি এনেছিল। তাদের অভিজ্ঞতাও বলছে একই কথা। বর্ষাকালে ডলে থাকলে মানুষের অশান্তি রিখতে পারে না, তখন এই মাঝিয়ান্দি খাল কাটি দেওয়াতে যে হানি নামি দেওয়া। স্বাধীনতার পরে শুধু জিয়া রহমান এখানে নামি খালের 2 মাটি কাটি বিদ্রোহী চলে গেছে, ইয়ার পাবলিক এই কাছে খাল খননে কৃষক ধনপতি হয়েছে, ধান হয়েছে, ফসল ভালো হয়েছে। শুধু খাল নয়, লক্ষ্মীপুর কমলনগর উপজেলার নামের সঙ্গেও জড়িয়ে আছে জিয়াউর রহমানের স্মৃতি। কিভাবে এই উপজেলার নামকরণ হলো তা জানালেন স্থানীয় সংসদ সদস্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাক নাম হলো কমল। আমরা কমলগঞ্জ দিয়েছিলাম, যেহেতু কমলগঞ্জ আরেকটি উপজেলা আছে সিলেটে, নিকারের সবাই এটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তখন ম্যাডাম খালেদা জিয়া বললেন আমরা এটাকে কমলনগর করে দেই, এই কমলনগর। জিয়ার খাল এই অঞ্চলের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে কতটা প্রভাব ফেলেছিল তা জানালেন পানি সম্পদ মন্ত্রী। সেচ সুবিধা দিয়ে খাদ্যের উৎপাদন দ্বিগুণ করা, রপ্তানি করা, মাছের চাষ বৃদ্ধি করা, ফলমূল এবং ঔষধি গাছ খালের 2 পাড়ে সেখানে রোপণ করা, একটা বৃক্ষরোপণ অভিযান, সেটি ছিল আরেকটা আন্দোলন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন এবং পরিবেশের ভারসাম্যতা রক্ষা করেছেন। জিয়া খালের পানি আজও যেমন কৃষকের মাঠে প্রাণ সঞ্চার করে, তেমনি কমলনগরের নাম স্মরণ করিয়ে দেয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা। তামান্না সাদিকা, মাই টিভি। নোয়াখালীতে ঝটিকা সফরে এসে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনকালে রোগীদের চিকিৎসা সেবায় নানা অব্যবস্থাপনা ও নিয়মের অভিযোগের প্রমাণ মেলায় তাৎক্ষণিক হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে প্রত্যাহারের নির্দেশ দেন। এই নির্দেশনার পরপরই স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ মিছিল করে হাসপাতালে বাইরে থাকা লোকজন। বহিরাগতদের বিক্ষোভের মুখে এক পর্যায়ে সেখান থেকে সরে আসতে বাধ্য হন স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। আমি 17 বছর যে বিকল্প নেওয়া হয় না, এগুলি কোড নাম্বার থাকে, এখানে 100 শয্যার কোড নাম্বার আর 100 শয্যার রোগী, এটাকে কোড চেঞ্জ করতে, এখানে উচিত ছিল আগেই গুলি নিয়ে কথা বলে, আমি সব লিখে নিয়েছি, কোড চেঞ্জ করতে হবে।
লোকবল আমরা নতুনভাবে 250 জন ঠিক করবো, এটা বলে এসেছি এখানে। দিনাজপুরের পার্বতীপুরে ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে কাজ করে যাওয়া গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে সমাবেশ হয়েছে। পার্বতীপুর মডেল থানার উদ্যোগে 10 ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশের সদস্যদের নিয়ে থানা চত্বরে এই আয়োজন করা হয়। এ সময় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত শহীদুল ইসলাম, SI সাহেব আলী ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 4 কিলোমিটার দীর্ঘ সিংজানি খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। মঙ্গলবার উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের সিংজানি এলাকায় খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন তিনি। 2025-26 অর্থ বছরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে নুরুল্লার বিল থেকে পুনতাইর হয়ে বোচাদহ বাঙালি নদীর সুইচ গেট পর্যন্ত 4 কিলোমিটার দীর্ঘ সিংজানি খালটি 1,03 লাখ টাকা ব্যয়ে পুনঃখনন করা হয়েছে। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করছে। খাল পুনঃখনন কাজ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী প্রমুখ। বরিশালের গৌরনদী উপজেলায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় নন্দনপট্টি গ্রামের একজনকে 5,000 টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান। গতকাল এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর আওতায় গৌরনদী DGM প্রকৌশলী মোহাম্মদ এ হালিম খানের নেতৃত্বে দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আরও 25টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। DGM এ হালিম জানান, বিদ্যুতের অপচয়, অবৈধ ব্যবহার ও বকেয়া বিল আদায় নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চুয়াডাঙ্গার দৌলতদিয়ার এলাকায় মাদকের ভয়াবহতা ও এর কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দৌলতদিয়ার পরিবহন ও শ্রমিক সংগঠনের আয়োজনে দৌলতদিয়ার বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ উল ইসলাম সহ অন্যান্যরা।